নমস্কার বন্ধুরা, যারা এসে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। প্রথমেই আজকে আপনারা প্রত্যেকে দেখেছেন দিল্লি থেকে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ র্যালি করলেন, ডিজিটাল র্যালি। বিজেপির তরফ থেকে ব্যাপক প্রচার চলল, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম বলে তিনি র্যালিতে বক্তব্য রাখা শুরু করলেন। এবং যেভাবে আমরা দেখি আমাদের ভারতীয় সেনা পাকিস্তানের দিকে কামান তাক করে একের পর এক গোলা বর্ষণ করে, ঠিক সেভাবে অমিত শাহ গোলা বর্ষণ করলেন। কিন্তু অমিত শাহের গোলাগুলো হচ্ছে মিথ্যাচার। ঢপ 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 করে আওয়াজ হয় কামান বেরোলে, আর অমিত শাহ যখন বক্তব্য রাখছেন তখনও ঢপ 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 ঢপই বেরোচ্ছিল। বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন অমিত শাহর এই মিটিং এর আগে থেকে ভারতীয় জনতা পার্টি প্রায় 70 লক্ষ মানুষের ডেটাবেস সংগ্রহ করে তাদের প্রত্যেককে এসএমএস পাঠিয়েছিল যে আপনারা প্রত্যেকে এই লিঙ্কে গিয়ে অমিত শাহের সভা দেখুন। কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত ওই ভিডিওটা টোটাল ভিউ হয়েছে 10 লক্ষ, যেখানে আমি দেবাংশু ভট্টাচার্য আমার কোনো একটা ভিডিও হয়তো 30 লক্ষ পর্যন্ত ভিউ যায়, সেখানে মাত্র 3 ঘন্টায় 10 লক্ষ ভিউ। এখন যদি ধরেও নি সেই ভিডিওটার ভিউ 60 লাখে পর্যন্ত যাবে, তাও ভাবুন এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির ফেক প্রোফাইল, সারা দেশে বিজেপির সংগঠন, এবং তার উপর আমরা প্রত্যেকে জানি যে 3 সেকেন্ড একটা ভিডিও কেউ দেখলে সেটাকে ভিউ হিসাবে গণ্য হয়। সেই 3 সেকেন্ডের ভিউ ধরে, মানে আপনি ধরুন বাই চান্স অমিত শাহের ভিডিওটা খুলেছেন, 3 সেকেন্ড ছিলেন, আপনি কিন্তু একজন ভিউয়ার হিসাবে সেখানে থেকে গেছিলেন অলরেডি। তার মানে এইরকম ভুয়ো ভিউয়ার দেশের অন্যান্য আইটি সেলকে বলা এটার মধ্যে ঢোকো, এত কিছু সত্ত্বেও 10 লক্ষ মানুষ দেখলো, 10 লক্ষ ভিউ পাওয়া গেল মাত্র। এ সত্যি লজ্জার, মাত্র 3 ঘন্টার মধ্যে। এর চেয়ে লজ্জার আর কিছু হয় না। এবার আসি বক্তব্যে। এবার মজার কথা, অমিত শাহ বাবু মিটিং শুরু করছেন, বলছেন দিল্লির সরকার 11,000 কোটি টাকা বাংলার মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছেন। অসাধারণ। এখন কুমার শানুদা থাকলে বলতেন ফাটাফাটি। কেন বলতেন? প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে তিনি নাকি পাঠিয়ে দিয়েছেন 10 লক্ষ টাকা করে, মানে টোটাল পাঠিয়েছেন 11,000 কোটি টাকা। তার মানে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে যদি আমি 9 কোটি মানুষকেও ভাগ করি, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 1200 টাকা করে আসার কথা। এখন আমার ভিডিওটার লাইভ ভিউয়ার হচ্ছে 967 জন। আপনাদের কাছে আমি জানতে চাইছি, দাদা বলুন তো, কেউ 1200 টাকা করে অ্যাকাউন্টে পেয়েছেন অ্যাভারেজে? আর যদি বাড়িতে 4 জনের ফ্যামিলিতে একজন পান অ্যাভারেজে, তাহলেও 1200 গুণ 4 কত হয় সেটা হিসাব করে দেখুন। 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, অর্থাৎ 4800 টাকা যদি ফ্যামিলিতে একজন করেও পান। কারো ফ্যামিলিতে একজন হলো 4800 টাকা পেয়েছেন কেন্দ্রের তরফ থেকে না। অথচ অমিত শাহ বাবু বলে গেলেন কি, বাঙালিদের অ্যাকাউন্টে টোটালে 11,000 কোটি টাকা আমরা দিয়ে দিয়েছি। প্রথম ঢপ। দ্বিতীয় ঢপ এবং দ্বিচারিতা কাকে বলে তিনি বক্তব্য রাখছেন, বিজেপি কো ভোট দিজে, নারদা নেই হোগা, মাফ করবেন, शारदा नहीं होगा, रोज वैली नहीं होगा। উনি যখন বলছেন নারদা नहीं होगा, ওনারই বাংলার মঞ্চের নিচে বসে আছেন শঙ্কুদেব পণ্ডা, শোভন চট্টোপাধ্যায়। উনি যখন বলছেন শারদা नहीं होगा, তখন তার ওই প্রোগ্রামটা উদ্বোধন করেছেন মুকুল রায় বক্তব্য রেখে। উনি যখন বলছেন রোজ ভ্যালি नहीं होगा, তখন ওনার পরে বক্তব্য রেখেছেন বাবুল সুপ্রিয়। আর উনি যখন বলছেন সিন্ডিকেট নেই হোগা, তখন বক্তব্য তার তখন বাংলার মঞ্চের নিচে বসে আছে সব্যসাচী দত্ত। বলুন তো দাদা, এদের প্রত্যেকের বিরুদ্ধে বিজেপির অভিযোগ ছিল। নারদা, শঙ্কুদেব পণ্ডা, মুকুল রায়, আমাদের শোভন চট্টোপাধ্যায়কে আবার নাকি তোয়ালেতে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছিল। সেই যে শোভন চট্টোপাধ্যায় দিন বিজেপির সম্পদ, মুকুল রায় বিজেপির সম্পদ, শঙ্কুদেব পণ্ডা বিজেপির সংসদ, তাও কি বলছেন অমিত শাহ নারদা নেই হোগা, তারপরে কি শারদা নেই হোগা, মুকুল রায় সম্পদ। তারপরে বললেন রোজ ভ্যালি নেই হোগা, বাবুল সুপ্রিয় রোজ ভ্যালির বাগানের একটা গোলাপ, তিনি মন্ত্রী। আর সিন্ডিকেট নেই হোগা, যার বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি হচ্ছেন আমাদের সব্যসাচী দত্ত, তিনিও বিজেপির মঞ্চ আলোকিত করে বসে আছেন। তার মানে এক, বিজেপি কি তৃণমূলের ছাঁটমাল দিয়ে সংসার চালিয়ে পরিবর্তন আনবেন? না দাদা, ডুপ্লিকেট মাল হতে পারে সাজানোর জন্য ঘরে সুন্দর, কিন্তু অরিজিনাল মাল অরিজিনালই হয়। 2000 টাকায় চায়না মোবাইল পাওয়া যায়, পেছনে অ্যাপেলের স্টিকার লাগানো থাকে, কিন্তু তা বলে ওটা অ্যাপেল হয় না, ওটা 2000 টাকার চায়না মালই। লোককে দেখালে আপনি ভাব কিনতে পারবেন, এই দেখুন অ্যাপেলের মাল।
কিন্তু যখন আপনি ব্যবহার করবেন, ক্যামেরাটা খুলবেন, লোকে দেখে বুঝে যাবে ওটা চায়না মাল, স্টিকারটা শুধু অ্যাপেলের। তাই এই অ্যাপেলের স্টিকারটা যেমন, ওরকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হচ্ছে সেই সিম্বল যেটা থাকার ওপরে কোনো জিনিসের, কোনো রাজনৈতিক নেতার দাম নির্ভর করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বল সরে যাওয়ার পর আপনারা তাদেরকে আপনাদের পার্টিতে নিয়েছেন। তো যেটা হওয়ার সেটাই হয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার। এখন প্রশ্নের জায়গাটা কি? নারদা, সারদা, রোজভ্যালি, এখানে যাদের অ্যাকাউন্টে ওই টাকা রেখেছিলেন, রোজভ্যালি এবং সারদায়, কেউ টাকা ফেরত পেয়েছেন না। ক বছর ধরে বিজেপি করছে? কেন্দ্রীয় সরকার 6 বছর, তদন্ত ক বছর চলছে? 7 বছর, 8 বছর। কংগ্রেসের 2 আর বিজেপির 6, একজনও টাকা পেয়েছেন না। ওই টাকা কেন্দ্রের ইডি আর সিবিআই মিলে মেরে দিয়েছে। এবং আপনার রোজভ্যালি সারদার টাকা নিয়ে বিজেপি মোচ্ছপ করে পার্টি অফিস তৈরি করেছে, যে মিটিং এর খরচা সব আপনার রোজভ্যালি সারদার টাকায়। না হলে এতই যদি বাবা তোমার দম, প্রত্যেক নির্বাচনে বলেছো চুন চুন কর সবার ব্যাংক থেকে আমরা টাকাটা ফেরত নেব, তাহলে কোথায় বাবা? ফেরত দিতে পেরেছো? না, বাংলার মানুষ টাকা পায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 500 কোটি টাকার ফান্ড করে প্রত্যেক সারদার এবং রোজভ্যালিকে তিনি সম্পদ নিলাম করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাও পর্যন্ত করেছিলেন। কিন্তু সিবিআই তদন্তে গিয়ে চলে গেল সেটা সিবিআই এর কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে, তারপরে সব বন্ধ। আজকে 6 বছরে কেউ কিচ্ছু পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন বলেছিলেন, তাকে হাত বেঁধে দেওয়া হলো, না তুমি দিতে পারবে না গরিবকে টাকা ফেরত। আর যাদের আমরা চুরি করবে বলে দোষী সাব্যস্ত রাজনৈতিক মঞ্চেই করে দিয়েছি, তাদেরকে আমরা আমাদের পার্টিতে ভাঙিয়ে নেব, আমাদের কেন্দ্রীয় সংস্থা তদন্ত করবে, কিন্তু আমরা কোনো রিপোর্ট দেব না। এবং 6 বছর পরে যখন একটার পর একটা অভিযোগে গ্রেফতার হওয়া মদন মিত্র থেকে শুরু করে, তাপস পাল থেকে শুরু করে, আমাদের উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাইকে যখন আদালত একে একে জামিন দিয়ে দেবে, তখন আমরা বলবো কি, ফির সে চুন চুন কর নিকালেঙ্গে। এই ঢ্যাসটামি রাজনীতি কদিন চলবে বন্ধুরা? অমিত শাহ বাবু, আপনি মিটিং শেষ করলেন কোন একটা হিন্দুস্তানি কবির কবিতা দিয়ে, উই হ্যাভ নো প্রবলেম, আমাদের কোনো আপত্তি নেই। আপনি গুজরাটি কবিতা দিয়ে শেষ করুন, হিন্দি কবিতা দিয়ে শেষ করুন, যা খুশি, বিহারি ভোজপুরি কবিতা। কিন্তু একদিকে আপনি যখন বাংলার জন্য মিটিং করছেন, আপনার পেছনে হিন্দিতে লেখা, এবং আপনি কবিতা দিয়ে শেষ করছেন কোনো একটা হিন্দুস্তানি কবির। কেন রবীন্দ্রনাথ ছিল না? নাকি বাংলা বলতে গেলে একদম দাঁতগুলো খুলে পড়ে যাবে, মাথার চুল পড়ে যাবে, তাই বাংলা কবিতা বলতে পারেননি? রবীন্দ্রনাথকে নিয়ে তো রাজনীতি করেন, রবীন্দ্রনাথকে নিয়ে বলেন একলা চলো রে, ওইটুকুই। আর রবীন্দ্রনাথের কিছু জানেন না, শেষ করতে পারলেন না রবীন্দ্রনাথের কবিতা দিয়ে। শুনুন তাহলে আমরা বলি, আপনাদের ডিভাইসিভ পলিটিক্স, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন রবীন্দ্রনাথ। এবং যে জাতীয় সঙ্গীত আমরা পাঠ করি তার দ্বিতীয় স্তবকে তিনি বলেছিলেন, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা, জনগণ ঐক্য বিধায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় 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 হে। কি বলছেন? অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। আর আপনার দল কি করছে? বল জয় শ্রীরাম টেনে দিচ্ছে দাড়ি ধরে মুসলমান অন্ধ বুড়োর, যে নিরীহ বেচারা কিছু জানে না। হিন্দু দলিতকে মন্দিরে ঢুকছে বলে পেটাচ্ছে, ভোটের সময় বলবে তুমি দলিত হিন্দু আমায় ভোট দাও, আর মন্দিরে ঢোকার বেলা তাদের পিটিয়ে বার করে দেবে, তাদের জলস্পর্শ খাবে না। তাহলে শুনি তব উদার বাণী মানলেন না। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি মানলেন না। পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন পাশে মানলেন না। পশ্চিমের গুজরাট থেকে মন্ত্রী, উত্তরের উত্তরপ্রদেশ থেকে মন্ত্রী, আর বাংলা থেকে 18টা আসন পাওয়ার পরও দুটো হাফ প্যান্ট মন্ত্রী, বাবুল সুপ্রিয় আর দেবশ্রী চৌধুরী। কেন দাদা? দুটো আসন ছিল, বাংলা আপনাদের দুটো আসন দিয়েছিল, আপনারা দুটো আধা মন্ত্রী দিয়েছিলেন। 19-এ আপনাদের 18টা আসন দিল, একটা পূর্ণমন্ত্রী দিতে পারলেন না, আধা মন্ত্রীর সংখ্যা বাড়াতে পারলেন না। না, আজকে 21-এর ভোটের আগে মন্ত্রীর সংখ্যা বাড়াবেন। তার মানে বাংলা বাঙালি আপনাদের 40% ভোট আর 18টা আসন দিয়েছে, কিন্তু আপনারা ফেরত দেননি। তার মানে রবীন্দ্রনাথের পরের লাইন কি? পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, আপনি মানলেন না। আপনার শুধু পশ্চিম এলো সিংহাসনের পাশে, আপনার শুধু উত্তর এলো, পূর্ব এলো না। প্রেম হার হয় গাথা, আপনারা আর প্রেম হার গাঁথবেন? ঘৃণার রাজনীতি কন্টিনিউয়াসলি করে চলেছেন দেশ জুড়ে। তাহলে মানে কি? জনগণ ঐক্য বিধায়ক জয় হে, এটাও মানলেন না। ভারত ভাগ্য বিধাতা, এখন আপনারা হচ্ছেন ভারত দুর্ভাগ্য বিধাতা। তার মানে
যে কবির কবিতা দিয়ে শেষ করলেন ওই জায়গায় রবীন্দ্রনাথেরই কবিতাটা যদি বলতেন আপনার রাজনৈতিক মন্ত্রটা পুরো খোকলা হয়ে যেত, কিছু করতেই পারতেন না। এরপরে কি বলছে শুনুন, মজার কথা তো সবে শুরু দাদা, শুনবেন আর চমকাবেন, শুনবেন আর চমকাবেন, মানে মিথ্যা কথা বাদ দিন, যাই হোক। আচ্ছা, উনি বলছেন बंगाल में एक बार बीजेपी का सरकार बनाइए हम घुसपैठिया बंद कर देंगे। अरे बाबा, घुसपैठिया बंद कर देবে? আরে ঘুষপেটিয়া ঢোকে কোথা দিয়ে? বর্ডার দিয়ে। বর্ডার কে সামলায়? কেন্দ্রীয় সরকার সামলায়। আমি একজন ভারতের নাগরিক হিসেবে কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন করতে চাই, কি আপনারা বর্ডার সিকিউরিটি ফোর্স রেখেছেন যে তাদের টপকে ঘুষপেটিয়া বাংলায় ঢোকে? উত্তর দিতে হবে তো। ঘুষপেটিয়া শুধু বাংলায় নয়, আসামেও তো ঢুকছে। কার সরকার? আপনাদের সরকার। তার মানে বাংলায় আসামে ঘুষপেটিয়া ঢোকাবেন আপনারা, বর্ডারে ঘুষ খাবেন আপনারা, সেই টাকায় দিল্লিতে পার্টি অফিস বানাবেন আপনারা, আবার রাজ্যে এসে বলবেন हमको सरकार में बिठाइए हम ঘুষপেটিয়া ঘুষনা বন্ধ कर देंगे। আচ্ছা অমিত শাহ বাবু, বর্ডার সিল করে ঘুষপেটিয়া বন্ধ করবেন শুধু ভোটের জন্য, বাঙালির জীবনের কোনো দাম নেই, তাই না? আজকে যখন করোনার সময় বাংলাদেশ একটা হটস্পট জোন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন বাংলাদেশ ভারতের বর্ডার বন্ধ করো নাহলে আমার বাংলাটা মরে যাবে, আমার উত্তরবঙ্গ শেষ হয়ে যাবে, আমার কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর শেষ হয়ে যাবে, তখন আপনারা শুধুমাত্র ব্যবসা টাকা কামানোর জন্য খুলে দিলেন ভারত বাংলাদেশ বর্ডার। লজ্জা করে না? তারপরে এসে বাংলার মাটিতে দাঁড়িয়ে নোংরা রাজনীতির কথা বলছেন, লজ্জা করে না? বর্ডার খুলে দেবেন, কখনো বর্ডার বন্ধ ভোটের সময়, আর করোনার সময় বর্ডার খোলা। ভোটে বাঙালিকে বলবো তোমায় বাঁচাতে চাই তাই বর্ডার বন্ধ করছি, আর করোনার সময় বর্ডার খুলে দিয়ে বাঙালিকে মারবো কেন? কারণ সরকারে তো মমতা, করোনা বাড়লে দোষ দেওয়া যাবে মমতাকে। আমরা শুরু থেকে বলেছিলাম না কেন্দ্রীয় সরকার রাজনীতি করছে, থালা বাজানো, বাটি বাজানো, মোমবাতি জ্বালানো। আজকে দেখুন, মোদির কথায় সবাই সব করেছে, আপনি দেশবাসী হিসাবে করেছেন সেটা নয়, অমিত শাহটাকে বিজেপি সাপোর্টার হিসাবে কাউন্ট করেছে। আমরা বলেছিলাম তো, এই জন্য আমি সেদিন ভিডিও করেছিলাম, অনেকে বিতর্ক করেছিলেন। আপনি মোমবাতি জ্বালিয়েছেন দেশের জন্য, দেশের প্রধানমন্ত্রী বলছে না, অমিত শাহ সেটাকে বিজেপির প্রতি সমর্থন হিসাবে কাউন্ট করেছে। আপনি থালা বাজিয়েছেন দেশের যোদ্ধাদের সালাম করার জন্য, না, অমিত শাহ সেটাকে আপনার বিজেপি নেতা নরেন্দ্র মোদীর ওপর সমর্থন হিসাবে চালিয়েছে। তার মানে বুঝুন রাজনীতিটা এটা কোন পর্যায়ে নিয়ে যেতে চায়। আজকে পরিযায়ী শ্রমিক মরছে, আমার আপনার পেটে খাবার নেই, আপনার ইএমআই এর ওপর সুদ বাড়িয়ে দিচ্ছে, আরো আপনাকে আরো বেশি সুদ দিতে হবে যাদের ইএমআই রয়েছে, ঘর থেকে শুরু করে হোম লোন থেকে শুরু করে মোবাইল লোন থেকে শুরু করে বাইক লোন, স্কুটার লোন, যাই থাক, আপনাকে আরো বেশি ইএমআই দিতে হবে। আর যারা ফিক্সড ডিপোজিট রেখেছেন, আমাদের যে বৃদ্ধ বৃদ্ধারা স্বল্প সঞ্চয় প্রকল্পে টাকা রাখেন, তাদের সুদ কমে যাচ্ছে, দেশে বেকারত্ব বাড়ছে, ৪৫ বছরের শ্রেষ্ঠ বেকারত্ব। আর করোনা আসার আগেই দেশের জিডিপিটাকে গলা টিপে নরেন্দ্র মোদী মার্ডার করে দিয়েছিলেন অলরেডি। করোনা এসে খালি ডেড বডিটায় আগুন জ্বালিয়েছে, আর কিচ্ছু না। এই অবস্থায় যেখানে মানুষের পাশে দাঁড়ানো দরকার, যেখানে পরিযায়ী শ্রমিকরা ট্রেনেই মরে যাচ্ছে দাদা, আরে ট্রেন তো মমতা চালায় না, মমতা ব্যানার্জি সরকার তো ট্রেন চালায় না, ট্রেনের দায়িত্বটা তো আপনাদের। বলুন না ট্রেনের মধ্যে ৮০টা পরিযায়ী শ্রমিক ভাই বোন আমার কেন মরে গেল? উত্তর দেবেন না, কারণ আপনারা নির্লজ্জ বেহায়ার দল, উত্তর দিতে পারেন না। ট্রেনে ৮০টা মানুষ মারা গেল কেন জানেন? তারা খেতে পায়নি, ১ টাকা দিয়ে তাদের পকেটে একটা বিস্কুট তুলে দিতে পারেননি বিজেপি পার্টির তরফ থেকে, কেন্দ্রীয় সরকার বাদ দিলাম। আর সেই কেন্দ্রীয় সরকার আজকে ১৪৪ কোটি টাকা খরচা করে বিহারে ৭২,০০০ স্ক্রিন বসিয়ে ভোটের প্রচার করছে। লজ্জা, ঘেন্না, ভয়, তিন থাকতে নয়, এই বিজেপি প্রাণীটার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তার মানে ভাবুন ১৪৪ কোটি টাকা দিয়ে প্রচার করা যাবে। কোন বিজেপি কি বলছে? এটা রাজনীতি না, এমনি নর্মাল নির্বাচনী সভা। বোকা, বাঙালিকে বোকা ভেবেছো? একটা বাংলাদেশের বিখ্যাত ডায়লগ আছে, দুধু খাও এখনো বড় হওনি, বোঝো না, বাঙালিকে বোকা ভাবো। হ্যাঁ, গতকাল করলেন বিহারে মিটিং, পরে এই বছরই বিহারে নির্বাচন হওয়ার কথা, আজকে করলেন বাংলায় মিটিং, আগামী বছর বাংলায় নির্বাচন হওয়ার কথা। বাংলাকে বোকা ভেবেছেন? আপনারা এমনি এমনি মিটিং করছেন, আপনাদের নির্বাচনী কোনো এজেন্ডা নেই। হ্যাঁ, যেখানে সাহায্য করার কথা গরিবদের, যেখানে সাহায্য করার কথা না খেতে পাওয়া মানুষগুলোকে, মমতা ব্যানার্জি ৫ কেজি করে চাল দিচ্ছেন, বর্ধমানের এগ্রেড চাল। শুনুন, এটা নিয়ে অনেক মিথ্যাচার হয়েছে। কেন্দ্রীয় সরকার কি চাল পাঠিয়েছিল জানেন? ছত্তিশগড়ের গুদামে থাকা চাল, ২০১৭-১৮ সালের চাল। এবার ভাবুন ২০১৭-১৮ সালের চাল মানে সেই চালের কোয়ালিটি কতটা খারাপ,
সেই পচা চাল বাংলায় পাঠিয়েছিল। মমতা ব্যানার্জি বলছে এই পচা চাল আমি দেবো না, তিনি বর্ধমানের এ গ্রেড কোয়ালিটির চাল বাংলার মানুষকে দিয়েছেন। আর কেন্দ্র কি প্রচার করলো? আমাদের চালগুলো দিচ্ছে না। আরে পচা চাল মানুষের মুখে তুলে দিয়ে তো গালাগালিটা মমতা ব্যানার্জিকে খেতে হবে, ওটাই চাইছিলেন তাই না? গুজরাটে তো ঝকঝকে চাল পাঠিয়েছেন, বাংলায় কেন ছত্তিশগড়ের পচা গুদামে থাকা চাল পাঠিয়েছেন বলুন? উত্তর দিন। উত্তর তারা দেবেন না। কি করলেন? বাংলায় টেস্ট কিট পাঠালেন নষ্ট, ইচ্ছা করে। কেন? কারণ বাঙালি মরুক। এদিকে আপনাদের ভক্তরা প্রচার করছে কি, আরে ভাই চীনা মাল বয়কট করো, চীনা মাল বয়কট করো, চীনা মাল বয়কট করো। এদিকে সেই ভক্তদের নেতা চীনের এলইডি স্ক্রিন লাগিয়ে প্রচার করছে। ভক্তরা বলছে চীনা মাল বয়কট করো, বয়কট করো, বয়কট করো। এদিকে ভক্তদের সরকার চীন থেকে করোনা টেস্টিং কিট এনে বাংলার ঘাড়ে চাপিয়ে দিয়ে বলছে মর বেটা। ভক্তরা বলছে চীনা মাল বয়কট করো, কিন্তু কোন ভক্ত মাথার থেকে গোবরগুলো ছেঁকে বার করে প্রশ্ন করলো না তাদের মোদিজিকে, মোদিজি আমরা তো চীনে বাজার করতে যাই না, চীনা মাল আমাদের বাজারে আসে, সেটা কি করে মোদিজি? কারণ আপনি এক্সপোর্ট করেন মোদিজি, ইম্পোর্ট করেন মোদিজি, ওটা বন্ধ করবেন না মোদিজি। কোনো ভক্ত প্রশ্ন তুলতে পারেই না, because they have sold their spine। মেরুদণ্ড বেচে দিয়েছে দুই গুজরাটি ভাইয়ের পায়ে। তাহলে কি? চীনা মাল বয়কট করো আর চীন থেকে পচা করোনা কিট কিনে বাংলার ঘাড়ে চাপিয়ে দাও, মরুক বাংলা। কার বাবার কি? আরে মরলে তো বাঙালি মরবে, গুজরাটি থরি মরবে। পচা কিট, বাংলার টেস্টে দেরি হয়ে গেল। করোনা আক্রান্ত কেন্দ্রীয় টিমকে পাঠানো হলো বাংলায়, তারা কোয়ারেন্টাইনে থাকলেন না। আমাকে আপনাকে অন্য রাজ্যে যেতে হলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। কেন্দ্রীয় টিম বীর পুরুষ, বীর পুঙ্গব, বজরংবলী বুক চাপড়াতে চাপড়াতে গোটা বাংলা ঘুরে বেড়ালো, পিপিইও পড়েনি। গোটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ করোনা ছড়িয়ে দিল কেন্দ্রীয় টিম নিজে হাতে দায়িত্ব নিয়ে। তারপরে কি করলো? ভারত বাংলাদেশ বর্ডারটা খুলে দিল, আরো করোনা ঢোকা শুরু করলো, ওই জন্য আজকে গ্রাম গ্রামান্তরে এই অবস্থা। তারপরে কি করলো? পরিযায়ী শ্রমিক ভাই বোনেদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাদের রাজ্যে 2,30,000, শুনে রাখুন এটা আপনাদের জানা দরকার আমার বাংলার মা ভাই বোনেরা, এই বাংলায় 2,30,000 পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা অন্য দেশে অন্য রাজ্যে কাজ করতে, অন্য রাজ্য থেকে এই রাজ্যে কাজ করতে আসেন। কলকাতায় যে দেখতে পান বিহার ঝাড়খণ্ড থেকে রোজ কাজ করতে লোক আসছে, কলকাতায় ট্যাক্সি চালায় যারা, কলকাতায় গাড়ি চালায় যারা, বিভিন্ন আইটি সেক্টরে কাজ করে যারা, বহু রাজ্য থেকে কাজ করতে আসে, সেই 2,30,000 মানুষকে মমতা ব্যানার্জি এখানে যত্নে রেখেছেন, খাইয়েছেন দাইয়েছেন। এবং কি করেছেন জানেন? একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর মতো বাকি মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে বলেছেন তোমার রাজ্যের কর্মীরা আমার রাজ্যে সুরক্ষিত আছে, আমার রাজ্যের কর্মীরা যেন তোমার রাজ্যে সুরক্ষিত থাকে। কিন্তু না, বিজেপি শাসিত রাজ্যগুলো ওটাও করতে পারেনি। এমন তাদের না খাওয়া, না দেওয়া, না জল দেওয়া শুরু করলো, এমন মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু করলো, তারা পালিয়ে আসতে বাধ্য হলো। তাই রাস্তায় হেঁটে যেতে গিয়ে কোনো রাজ্য থেকে কোনো রাজ্যে মানুষ ট্রেনে কাটা পড়ে মরে গেল, কে এতে মরে গেল। কিন্তু কেউ দেখেছেন বাংলা থেকেই 2,30,000-এর মধ্যে একটা শ্রমিক অন্য রাজ্যে পালাতে গিয়ে মরেছে? না, কারণ মমতা ব্যানার্জি খাইয়েছেন দাইয়েছেন রেখেছেন। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো যারা আজকে বাঙালি শ্রমিককে মমতা নে করোনা এক্সপ্রেস বলা বলে নাটক মারতে এসেছেন, তাদের রাজ্য সরকারগুলোর কাছে আমার প্রশ্ন, কেন বাঙালি শ্রমিকদের আপনারা যত্ন নিতে পারেননি? আপনারা যদি তাদের খাবার দিতেন, জল দিতেন, তারা তো আর এই দোকানে আসতো না, তারা তো আর বাংলায় ফিরে আসার জন্য এত চিৎকার চেঁচামেচি করতো না, তাদের তো এতটা কষ্ট হতো না যদি খাবার জল থাকার জায়গা পেত। কারণ তারা কাজ করতেই বাইরে যায়, মানসিক প্রস্তুতি নিয়েই যায়, কখনো তাদের 1 বছর 2 বছরও থাকতে হতে পারে। তাই ঘরের জন্য মন কেমন করছিল এটা কখনো সম্ভব নয়। তার মানে আপনারা দেখতে পারেননি, রাখতে পারেননি, মমতা ব্যানার্জি পেরেছেন, তাই আপনারা ব্যর্থ, মমতা ব্যানার্জি সফল। আর এই ব্যর্থতার লজ্জায় মুখটা যখন কালো, বাংলায় দাঁড়িয়ে মিটিং করছেন নির্লজ্জের মতো। লজ্জা শরম নেই দাদা? না, আপনাদের তো লজ্জা শরম নেই, কারণ লজ্জা, ঘেন্না, ভয় 3 থাকতে বিজেপি করা নয়। আপনাদের হচ্ছে এই অবস্থা। তার মানে পরিযায়ী শ্রমিকদের আপনারা রাখতে পারলেন, এবার কি করলেন? বাংলাকে টাইট দাও, মমতাকে টাইট দাও। দেওয়ার জন্য কি করবে? চলো 50,000 পরিযায়ী শ্রমিককে একবারে বাংলায় পাঠিয়ে দিই। কি করে পাঠিয়ে দিই? মমতা তো সামলাতে পারবে না। 50,000 লোক একবারে যদি বিভিন্ন স্টেশনে নেমে যায়, মমতা বাস কোথায় পাবে তাদের পাঠানোর? অত টেস্ট করবে কি করে? মমতা তো নাজেহাল হয়ে যাবে। মানে আপনার বাড়িতে ধরুন 10 জন অতিথি আসার কথা, হঠাৎ করে আপনার কোনো একটা শত্রু ফোন করে 100-150টা অতিথিকে বললো ওর বাড়িতে নিমন্ত্রণ আছে তো চলে যাস। আপনি কিন্তু ডাকেননি। এবার 100 জন যদি চলে আসে হুট করে, আপনি সামলাতে পারবেন? পারবেন না। ওরা এই পলিসিটাই অ্যাপ্লাই করলো, পাঠিয়ে দিল। তাও মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেন হাজার, মানে অনেক কষ্ট করে যে তাদেরকে যেন ঠিকঠাকভাবে টেস্টিংটা করা যায়, পৌঁছানো যায়। পৌঁছালেন। তার মানে কি হলো এটাই? পরিযায়ী শ্রমিকদের
পাঠিয়ে দিয়ে পরিযায়ী শ্রমিকদের বিপদে ফেললেন। কেন? কারণ তাদের বাড়ির লোক আক্রান্ত হবে, তাদের পাড়া আক্রান্ত হবে, তাদের গ্রাম। তাহলে বাংলাকে মারলেন তিন ভাবে, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। প্রথম পক্ষ কি? করোনা আক্রান্ত কেন্দ্রীয় টিম পাঠাও, একে চন্দ্র। দুইয়ে পক্ষ কি? ভারত বাংলাদেশ বর্ডার খোলো। আর তিনে নেত্র কি? 50,000 পরিযায়ী শ্রমিককে একসাথে পাঠাও। আর চারে বেদ কি? চারে বেদ হলো ফলস ফেক চায়নার করোনা কিট পাঠাও। তার মানে এভাবে আপনারা বাংলাকে মারতে চাইলেন, এদিকে চীনের বড়াই করছেন। তার মানে করোনা নিয়ে আপনারা কি পরিমাণ রাজনীতি করলেন ভাবুন। আর একা বাঘিনীর মতো বুক চিতিয়ে লড়াই করে গেল মমতা বন্দ্যোপাধ্যায়। এত কিছু করেও আজকে আপনাদের গুজরাট ডুবছে, আহমেদাবাদে টেস্টিং বন্ধ করে দিয়েছেন আপনারা, নির্লজ্জ অমিত শাহ। শুনুন কি বলছেন আপনারা, যে আহমেদাবাদে যদি পরীক্ষা করা হয় তাহলে 10 জনের মধ্যে 7 জনেরই মানে 70% লোকেরই করোনা ধরা পড়বে, তাই আমরা টেস্টিং কমিয়ে দিয়েছি। প্রাইভেট কোম্পানিগুলোকে টেস্ট করতে দিচ্ছেন না, কারণ সেখানে আপনারা গড়বড় করতে পারবেন না। হাইকোর্ট পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। হাইকোর্ট কি বলেছে? গুজরাটের হাসপাতালগুলো অন্ধকূপের মতো। এটা বলার পর হাইকোর্টের সেই বিচারপতিকে পর্যন্ত আপনারা সরিয়ে দিয়েছেন। কতটা নির্লজ্জ বেহায়া আপনারা। তারপরেও কোন মুখ নিয়ে বাংলায় আসেন? আপনার গুজরাট তো অন্ধকূপ, হাইকোর্ট বলছে। আপনার গুজরাটে বাজার থেকে লাশ মিলছে কোভিড আক্রান্ত মানুষের, বাংলায় হয়নি। গুজরাটে পজিটিভ পেশেন্টরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হাসপাতালে বেড নেই। বাংলায় তো অবস্থা ভালো দাদা। গুজরাটে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ফুর্তি করে নিজের রাজ্যটারই সর্বনাশ করে দিয়েছেন, আর তাতেই রাগ গুজরাটের সর্বনাশ হবে, বাংলা কেন বেঁচে থাকবে? তাই বর্ডার খোলো, করোনা আক্রান্ত কেন্দ্রীয় টিম পাঠাও, ফলস টেস্ট কিট পাঠাও, 50,000 শ্রমিককে একসাথে পাঠিয়ে দাও, বাংলাকে মারো। কারণ বাংলায় করোনা বাড়লে মমতার বিরুদ্ধে রাজনীতি করা যাবে, বাংলায় বেশি মরলে মমতাকে ফাঁদে ফেলা যাবে, বাংলায় বেশি মরলে বাঙালিকে মারছেন আপনারা অমিত শাহ বাবু। আর এই বাংলায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কোন হিন্দুস্তানি কবির কবিতা বলে শেষ করছেন আপনার র্যালি। লজ্জা শরমের মাথা খেয়ে নিয়েছেন। এই দেখুন না, 1, 2, 3 ঘন্টা 4 ঘন্টা ভিডিও করেছেন, 10 লাখ ভিউ হয়েছে ভিডিওটার। আপনাদের গোটা দেশের আইটি সেলকে নির্দেশ দিয়েছিলেন ওই ভিডিওটা বিজেপির পেজে গিয়ে দেখতে হবে ওয়েস্ট বেঙ্গলের। আপনাদের আইটি সেল কর্মীদের বলেছিলেন ফেক অ্যাকাউন্ট সব দিয়ে ভিউ বাড়াতে হবে। তারপরেও আমাদেরও কিছু কিছু লোক হয়তো দেখেছেন কি বলছেন জানার জন্য। আর একজন মানুষ একটা ভিডিওতে 3 সেকেন্ড দেখলেই সেটার ভিউ বেড়ে যায়, মানে ওটা ভিউ হিসাবে কাউন্ট হয়ে যায়। তারপরেও 10 লাখ। আর এই দেবাংশুর ভিডিও 20 লাখ, 30 লাখ, 15 লাখ ভিউ নর্মালি হয়। তার মানে ভাবুন, একটা দেবাংশুর 3 দিনে যা ভিউ হয়, একটা এত বড় দলের, গোটা দেশের পৃথিবীর বৃহত্তম দলের একটা রাজ্য শাখার একটা এত বড় কর্মসূচি টিভি মিডিয়ায় প্রচার করে 3 ঘন্টায় গিয়ে ভিউ পাচ্ছেন আপনারা 10 লাখ। এ তো আপনাদের থুতু ফেলে ডুবে মরা উচিত। থুতুটা বুঝে ফেলবেন, আবার করোনা যদি থেকে থাকে থুতুতে মুশকিল হবে। এবার আরো একটা মজার কথা বলছে, রাজবংশী মতুয়ারা কি ক্ষতি করেছে মমতা ব্যানার্জির? তাদের নাগরিকত্ব আটকাতে চাইছেন তিনি। ও অমিত দা, আসামের হিন্দুরা কি ক্ষতি করেছিল গো তোমার দাদু? বলবে না, আসামের হিন্দুরা তো বিশ্বাস করে তোমায় ভোট দিয়েছিল, ভোট দেওয়ার পর তোমরা ক্ষমতায় এলে হিন্দু 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 করে বাঙালি হিন্দুরা ভোট দিল, অসমিয়া হিন্দুরা ভোট দিল, আর তারপরে তুমি কি করলে? যারা তোমায় দিল পদ্ম ফুলে ভোট, তাদের তুমি বাঁশ দিলে রিটার্নে। কি? আজকে আসামে যারা ডিটেনশন ক্যাম্পে বন্দী তারা সবাই বাঙালি হিন্দু। হ্যাঁ দাদা, অসমিয়ারা বন্দী নেই, বাঙালি হিন্দুরা বন্দী আছে। এই বাঙালি হিন্দুদের কি বলেছিলেন? তোমাদের কিচ্ছু হবে না, শুধু মুসলমান তাড়াবো, তোমাদের বাবু বিশ্বাস করো কিচ্ছু হবে না। ইনজেকশন দেওয়ার আগে যেমন বলে না, আমাদের দেখবেন যেখানে ওষুধে ইনজেকশন নিতে যায়, কিছু ব্যথাই লাগবে না বাবা, একটু দিয়ে বলে মোটা চুষটা পিট করে ঢুকিয়ে দেয়, তখন যন্ত্রণায় ছটফট করতে হয়। তারপরে দেখলেন এই আবার ইনজেকশন তো ভালোর জন্য দেয় ডাক্তারবাবুরা, এই আবার দিয়েছে ইনজেকশনে হাওয়া ভরে মেরে দিয়েছে, এখন মরাটা সময়ের অপেক্ষা। তার মানে আসামে হিন্দুদের পাঠালেন ডিটেনশন ক্যাম্পে মাথায় টুপি পরিয়ে, ওই টুপিটাই পরাতে এসছেন বাংলাকে। আরে দাদা, এ বাংলা টুপি পড়ে না, কারণ এই বাংলা নেতাজির বাংলা, ওই নেতাজির টুপি বাংলা পড়ে, আপনাদের গুজরাটি টুপি বাংলা পড়ে না। এই নেতাজি ব্রিটিশের চাকরি থুতু মেরে ছুঁড়ে ফেলেছিলেন সংগ্রাম করবেন বলে, লড়াই করবেন বলে। তাই এই বাংলার দেওয়া স্বাধীনতা সংগ্রাম, আজকে এই বাংলার দেওয়া স্বাধীনতা আজকে অমিত শাহ, নরেন্দ্র মোদী আপনারা খাচ্ছেন, বসে ফুর্তি করছেন, দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। এই বাংলা আপনাদের স্বাধীনতা দিয়েছে, আর সেই বাংলাকে অপমান করছেন বাংলায় দাঁড়িয়ে, বলছেন মমতা দি মতুয়া নে, রাজবংশী নে, নমশূদ্র নে, আপনার কেয়া বিগাড়া। আরে আপনার কাছে জানতে চাই, ওরা আপনার কি ক্ষতি করেছে? আসামে যেভাবে ফাঁদে ফেলে
হিন্দুগুলোকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়েছেন শুধু বাঙালি বলে তারা, কারণ আপনারা বাঙালি বিরোধী, যার প্রমাণ আপনাদের কোভিড নিয়ে সমস্ত কিছুতে পাপ দিলাম একটু আগে। সেই হিন্দুদের আপনি এখানে আবার টুপি পরাতে চাইছেন। আচ্ছা, এই একজন মতুয়া, সে তো ভোট দেয়, ভোট দিয়েই তো আপনাদের শান্তনু ঠাকুরকে পাঠিয়েছে লোকসভাতে। আমিও তো ভোট দিই, আমি তো বাঙাল, একজন ঘটিও তো ভোট দেয়। একজন ঘটি যতটা নাগরিক, মতুয়া তো ততটা নাগরিক। আপনি বেটা দেবেন কি নতুন করে? আমার চোখে চশমা আছে, আপনি বলছেন আরেকটা চশমা দেবো। আরে বাংলা কি বোকা? এই চশমার উপরে আরেকটা চশমা পড়তে হলে আমাকে আগে এই চশমাটা খুলতে হবে। আর এই চশমাটা খোলা মানে কি? এই চশমাটা খোলা মানে হচ্ছে আগের নাগরিকত্বটা নষ্ট করে দেওয়া। আপনারা সেই প্রক্রিয়াটাই করতে চাইছেন, আগের নাগরিকত্বটা নষ্ট করে দিতে চাইছেন বাঙালির। তারপরে গুজরাটি আর বিহারি আর যত আছে গোটা রাজ্যের সবাই থাকবে, শুধু বাঙালি চলে যাবে। এটা আপনাদের দাদা ট্যাকটিস। আমরা কি বুঝি না? কারণ বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করতে চাইছেন আপনারা, বাংলায় বাঙালিকে সংখ্যালঘু করে দিতে চাইছেন আপনারা, হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি। আজকে টিকিয়াপাড়ায় যে ঘটনা ঘটে ওটা বাঙালি মুসলমানরা করে না। চন্দননগরে যে ঘটনা ঘটে, না বাঙালি হিন্দু না বাঙালি মুসলমান, বাঙালি হিন্দুও দাঙ্গা করে না, বাঙালি মুসলমানও দাঙ্গা করে না। তাহলে যে হিন্দু মুসলমানরা দাঙ্গা করলো তারা কারা? বাঙালি প্রশ্ন করো। কারণ এই অর্ণব গোস্বামীর মতো দালাল কিছু সংবাদ মাধ্যম আছে, যখন দিল্লিতে দাঙ্গা হয়, অমিত শাহ নির্লজ্জ যে বাংলায় এসে বলে আইন শৃঙ্খলা ডুবছে, সে হাত পা গুটিয়ে বসে থাকে। আপনাদের সবার মনে আছে 2 সপ্তাহ ধরে দিল্লিতে আগুন জ্বলেছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর খোঁজ পাওয়া যায়নি, দিল্লির পুলিশ প্রশাসন নরেন্দ্র মোদীর হাতে। সেই অমিত শাহ বাংলায় এসে দাঁড়িয়ে আইন শৃঙ্খলার প্রশ্ন করে। দিল্লিতে যখন দাঙ্গা হয়, দিল্লির পেটোয়া মিডিয়ারা বলে বিরোধীদের চক্রান্ত, আর বাংলায় যখন বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করে, ওই বিজেপির পেটোয়া মিডিয়াগুলো বলে মমতা কোথায়? আরে নির্লজ্জ বেহায়া, নিজের মা বাবা যে তোদের জন্ম দিয়েছে সেটার উপরে একটু তো রেসপেক্ট কর। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তোদের মা বাবা তোদের জন্ম দেয় রে, এই ভারতের ভালো করবি বলে। এতটা হিপোক্রেসি দেখাস না। মমতা ব্যানার্জির রাজ্যে বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করলে মমতা কেন চুপ করে বসে আছে? কোথায় মমতা? আর দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নাকের ডগায় দাঙ্গা হলে বিরোধীদের চক্রান্ত। বোকা, বাঙালিকে বোকা ভাবছো? আমি তো বাঙাল গো পোলা, আমাকে তো বোকা ভাইব না। আমাকে ঘটি ভাইরাও আছে, ও গো এত বোকা ভাইব না। আমাকে বাঙাল ঘটি হিন্দু মুসলমান মিলা গেলে বাবা তোমাকে গুজরাটে পালায় যাইতে দেবো। এ বাংলার যদি বাংলাদেশ হওয়ার হতো তাহলে মমতা ব্যানার্জি 6 বছরের শাসনে হয়ে যেত। বাংলাদেশ আপনারা বানাতে চাইছেন, তাই তো করোনার সময় ভারত বাংলাদেশের বর্ডার খুলে বাঙালিকে মারতে চাইছেন। বোকা ভাবো, বাঙালিরে বোকা ভাবো, ভাইবো না। তুমি যে জাতীয় সঙ্গীত গাও বাবা অমিত শাহ, ওইটা বাঙালির লেখা। আরেকটা দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাঙালির লেখা। 5টা নোবেল তোমাদের দেশকে, এই যে আমাদের দেশটাকে দিয়েছে, এই দেশের তুমি আবার স্বরাষ্ট্রমন্ত্রী, ওইটাও আমাকে বাঙালিদের লেখা। বুঝো, ওটাও আমাদের বাঙালিদের। আর কি জানেন, 5টা নোবেল পেয়েছে এই বাংলা। সৌরভ গাঙ্গুলি বাংলার, বড় বড় গায়ক বাংলার, সবাই বাংলার। এই বাংলা যদি স্বাধীনতা না দিত, আপনি আজকে গুজরাটে বসে কোনো ব্রিটিশের পা টিপতেন। কারণ আপনাদের পূর্বপুরুষ যারা ছিল, মানে আপনাদের রাজনৈতিক পূর্বপুরুষ সংঘ, তারা তো ব্রিটিশদের দালালি করে গেছে, ইতিহাস সে কথা বলে। আপনারাও তাই করতেন। আর এই বাংলা ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে গেছে। তাই এই বাংলা বহিরাগতদের বিরুদ্ধে লড়তে জানে, মেরুদণ্ড বিকিয়ে আপোষ করতে জানে না দাদা। ওসব নাটক পকেটে পুড়ে রেখে গুজরাটে পালান। বাঙালিকে রাজ্য ছাড়া করতে যাবেন, বাঙালি আপনাদের দেশ ছাড়া করে দেবে। এই বাঙালি একার হাতে যদি ব্রিটিশ তাড়াতে পারে 200 বছরের, এই বাংলার টিম মোহনবাগান যদি খালি পায় বুট পরা, আমি একজন ইস্ট বেঙ্গল সমর্থক হয়ে বলছি, যদি খালি পায় বুট পরা ব্রিটিশদের ফুটবলে হারাতে পারে, আরে আপনারা কোন ক্ষেতের মূল্য দাদা? আপনাদের চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খেয়ে নিতে বাঙালির 2 মিনিট টাইম লাগবে না। আরো মজার কথা, অমিত শাহ কি বলেছেন? হ্যাঁ, বলছেন না সারদা হবে না রোজ ভ্যালি হবে। আমি তো বললাম কাদের নিয়ে বসে আছেন ওনারা। এবং অমিত শাহের মেন বক্তব্য যেটা ছিল, সিপিএম কে সুযোগ দিয়েছেন, তৃণমূলকে সুযোগ দিয়েছেন, এবার বিজেপিকে সুযোগ দিন। তা অমিত কাকু, ঝাড়খণ্ড তো তোমাদের সুযোগ দিয়েছিল, ঝাড়খণ্ডে গিয়েও বলেছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে সুযোগ দিয়েছেন, কংগ্রেসকে সুযোগ দিয়েছেন, এবার আমাদের সুযোগ